রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার দেশের আজকে পাঠক মেলার প্রথম সভা আমাদের, তাই না? এটার জন্য আমি আল্লাহর কাছে মোবারকবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে আমরা আমার দেশের পাঠক মেলার প্রথম সভায় মিলিত হতে পেরেছি। এবং এতক্ষণ ধরে আমরা আমাদের পাঠক মেলার তরুণ সদস্যদের বক্তব্য শুনছিলাম এবং শুনে মনে হচ্ছিল যে বাংলাদেশ সঠিক পথেই এগোচ্ছে। কারণ তরুণেরা যদি জেগে ওঠে তাহলে সেই জাতিকে কেউ আর পরাজিত করতে পারে না। তরুণদের জেগে ওঠাটাই গুরুত্বপূর্ণ। তো আমার আগে আমার সহকর্মী ইলিয়াস বলছিল তরুণদের আমার দেশের পাঠকপ্রিয়তার কথা। আমি একটা স্ট্যাটিস্টিক্স দেই আপনাদেরকে। আমার কলিগ জাহিদ চৌধুরী প্রায়ই স্ট্যাটিস্টিক্স দেখে যে আমাদের যে মাল্টিমিডিয়া আছে সেই মাল্টিমিডিয়াতে যারা হিট করেন, যারা ঢোকেন, যারা শোনেন, তাদের মধ্যে কোন বয়সের কত পার্সেন্টেজ এটা তো জানা যায় আজকাল। তো আপনারা অবাক হবেন শুনলে যে 70% আমাদের হচ্ছে তাদের বয়স 35-এর থেকে কম, শতকরা 70%। তার মানে আমার দেশের যারা মাল্টিমিডিয়াতে আমাদের নিউজ শোনেন, বিভিন্ন আমাদের কমেন্ট্রিগুলো শোনেন, 70% ইয়াং জেনারেশন, এবং তারা অনুপ্রাণিত হচ্ছে আমার দেশ থেকে। তো অনুপ্রাণিতর জায়গাটায় আমি পরে যাব, তার আগে আমি একটু বলে নেই যে আমাদের সামনের পথটা কীরকম হতে যাচ্ছে। আপনাদের কারো কারো হয়তো মনে থাকার কথা যে 2018 সালের সম্ভবত জুন মাসের প্রথম দিকে, তখনও আমার উপরে কুষ্টিয়ার আক্রমণ হয়নি, তখনও আমি দেশ থেকে নির্বাসিত হই নাই। তার 1 মাস পরে কুষ্টিয়াতে আমার উপরে আক্রমণ হয়েছিল, 1.5 মাস পরে। তো 18 সালের জুনে ঢাকায় আমি একটা বক্তৃতা দিয়েছিলাম এবং সেই বক্তৃতায় আমি বলেছিলাম, তখন আপনাদের মনে আছে নিশ্চয়ই যে নির্বাচনে যাওয়া নিয়ে একটা কথা হচ্ছিল আর কি। তো আমি বলেছিলাম যে পৃথিবীতে কোনো ফ্যাসিবাদ নির্বাচনের মাধ্যমে পরাজিত হয় নাই। ফ্যাসিবাদ অভ্যুত্থানের মাধ্যমে, আমি বিপ্লব বলি নাই, তখন আমি গণ অভ্যুত্থানের কথা বলেছিলাম, যে ফ্যাসিবাদ কেবলমাত্র গণ অভ্যুত্থানের মাধ্যমে পরাজিত হতে পারে, এর আর কোনো দ্বিতীয় রাস্তা নাই। এবং আরেকটা কথা বলেছিলাম যে অনেকে বলেন যে বাংলাদেশের জনগণ অভ্যুত্থানের জন্য উপযোগী নয়, তারা অভ্যুত্থানের জন্য প্রস্তুত নয়। এমনকি প্রধান বিরোধী দলের কথা আমি বলেছিলাম, তৎকালীন বিরোধী দল বিএনপি, যে অনেকে বলেন বিএনপি একটি লিবারেল ডেমোক্রেটিক পার্টি, মধ্যপন্থী পার্টি, ঠিক বিপ্লবী পার্টি না, এই কারণে বিএনপির পক্ষে গণ অভ্যুত্থান করা সম্ভব না। তো আমার কনক্লুশনটা এরকম ছিল যে অবস্থা যদি তাই হয়ে থাকে তাহলে যতদিন না গণ অভ্যুত্থান হবে ততদিন আমাদের মুক্তি নাই। এটা ছিল 2018 সালের জুন মাসের সম্ভবত 2 তারিখে আমার বক্তব্য, যে গণ অভ্যুত্থান ছাড়া শেখ হাসিনাকে সরানোর দ্বিতীয় কোনো রাস্তা নাই। তো আলহামদুলিল্লাহ 2024 সালে, তার মানে আমি বলবার 6 বছর পরে, 6.5 বছর, আগস্টের 5 তারিখে শেখ হাসিনা গণ অভ্যুত্থান না, আমি বলবো গণবিপ্লবে তার পতন ঘটেছে। কিন্তু মনে রাখতে হবে যে বিপ্লবে পতন ঘটলেই কিন্তু লড়াই শেষ হয়ে যায় না। আমি মনে করি আমাদের লড়াইয়ের একটা পর্যায়ে শেষ হয়েছে এবং সেই পর্যায়ে আমরা শেখ হাসিনার মতো একটি দানবকে হটাতে পেরেছি। আমরা ভারতীয় সাম্রাজ্যবাদকে, ভারতীয় হেজেমনিকে আমরা অন্তত একবারের জন্য হলেও আমরা প্রতিহত করতে পেরেছি। কিন্তু এর মানে এই না যে ভারতীয় হেজেমনি, তার যে নিয়ন্ত্রণের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা থেকে সে সরে গেছে এবং সেটা আমরা গত 7 মাসে প্রমাণ পেয়েছি যে সেই আকাঙ্ক্ষা এখনও ভারতের মধ্যে তীব্রভাবে আছে, যে বাংলাদেশকে আবার নিয়ন্ত্রণ করা। এবং শেখ হাসিনাকে দিয়ে তারা হয়তো সেটা পারবে না, সেরকম চিন্তাও তারা করে না। আমি মনে করি শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু ঘটে গেছে। এখন আপনারা যেটা শুনছেন, মাঝে মাঝে শোনেন, একজন বৃদ্ধা উন্মাদ মহিলার চিৎকার, অসংলগ্ন আলাপ মাঝে মাঝে আপনারা শোনেন, এবং এই আলাপগুলো শুনলেই আপনারা বুঝবেন যে এর মধ্যে কোনো রাজনৈতিক বক্তব্য নাই, এটা একেবারেই প্রলাপ। এই জন্য এই বৃদ্ধা মহিলা প্রলাপ বকছে, তার মাধ্যমে কিন্তু বাংলাদেশে আবার ভারতীয় হেজেমনির প্রত্যাবর্তন ঘটবে না,
এটা আমি মোটামুটি নিশ্চিত। কিন্তু ভারতীয় হেজেমনির প্রত্যাবর্তন ঘটার জন্যে অনেক রকম কাজ হবে বাংলাদেশের মধ্যে, সেটাও আমরা গত 7 মাসে দেখতে পেয়েছি। এবং এর মধ্যে কিছু কিছু ক্ষেত্রে আমরা কিছু রাজনৈতিক অপরিপক্কতাও দেখতে পেয়েছি। তরুণ নেতৃত্বের মধ্যেও আমরা রাজনৈতিক অপরিপক্কতা দেখতে পেয়েছি, যেটা খুব দুর্ভাগ্যজনক। এবং তাদেরকে বুঝতে হবে যে বিপ্লবের সময় যে উদ্দীপনা নিয়ে বিপ্লবে ঝাঁপিয়ে পড়া যায়, জীবন দেয়া যায়, ওরকম, এবং ওই বিপ্লবে কেউ ডান বাম দিকে তাকায় না। ওই যে একজন মেয়ে বলেছিল না, আমার কন্যার মতো একজন মেয়ে বলেছিল, পিছনে পুলিশ সামনে স্বাধীনতা, আমি স্বাধীনতাকে বেছে নিলাম। তো বিপ্লবের সময় তরুণদের এরকমই মনে হয় যে সামনে স্বাধীনতা, সামনে মুক্তি, ফ্রিডম, কাজেই আমি আর কিছু দেখব না। কিন্তু যখন রাষ্ট্র পরিচালনার প্রশ্ন আসে, যখন রাষ্ট্র নির্মাণের প্রশ্ন আসে, তখন এরকম অন্ধভাবে ঝাঁপ দেওয়া যায় না। তখন শুধু আবেগ দিয়ে আপনি রাষ্ট্র নির্মাণ করতে পারবেন না। তখন আবেগের সঙ্গে আপনাকে অনেক পরিপক্কতা অর্জন করতে হবে, আপনাকে রাজনীতি বুঝতে হবে, জিওপলিটিক্স বুঝতে হবে, এবং আপনার মধ্যে এক ধরনের স্থিরতা আসতে হবে। স্থিরতা না আসলে আপনি রাজনীতিতে খুব তাড়াতাড়ি ভুল করবেন, এবং রাজনীতিতে আপনি খুব তাড়াতাড়ি অপ্রাসঙ্গিক হয়ে যাবেন। পৃথিবীর বহু দেশের বিপ্লবের পরে তরুণ বিপ্লবীদের এই পরিণতি হয়েছে। আমি চাই না বাংলাদেশের তরুণ বিপ্লবীদের, মহান জুলাই বিপ্লবে যারা নেতৃত্ব দিয়ে হাসিনাকে পরাজিত করেছে, তাদের এই পরিণতি হোক যে সেই নেতৃত্ব বাংলাদেশে অপ্রাসঙ্গিক হয়ে গেল। আমি এটা চাই না। কাজে আমি মনে করব যে তারা যে ভুলগুলো করছে, সেই ভুলগুলো যেন তারা উপলব্ধি করে। কারণ ভুল উপলব্ধি না করলে আপনি শুধরাবেন না। তো আমি যদি নাই বুঝি যে আমি ভুল করেছি, তাহলে তো আমি শুধরাবো না। এই যে আমি একটা কথা বলি সব সময়, কয়েকবার বলেছি, যে সেনাবাহিনীর সাথে জনগণের যে দূরত্ব সৃষ্টি হয়েছে, এটা যদি মেটাতে হয়, তাহলে সেনাবাহিনীকে উপলব্ধি করতে হবে যে আমরা ভুল করেছি, এবং উদ্যোগটা সেনাবাহিনীর কাছ থেকে আসতে হবে। তারা ভুল স্বীকার করে যখন উদ্যোগ নেবে, আমি নিশ্চিত তাদের বাড়ানো হাত বাংলাদেশের জনগণ ধরে ফেলবে। কারণ বাংলাদেশের জনগণ জানে যে যদি ভারতীয় হেজেমনির বিরুদ্ধে লড়াই করে আমাদেরকে জয়লাভ করতে হয়, তাহলে পিপল অ্যান্ড ডিফেন্সের ঐক্য লাগবে। আমি কিন্তু পিপল বলেছি, এটা একটু খেয়াল করেন। আমি পিপল অ্যান্ড ডিফেন্স, পিপল অ্যান্ড সোলজার, তাদের একটা ঐক্য লাগবে। নর্মালি যে আমাদের পলিটিক্যাল সায়েন্সে যে কথাটা বেশি ব্যবহৃত হয়, সেটা হলো সিভিল মিলিটারি রিলেশনশিপ। আমি বলছি পিপল মিলিটারি রিলেশনশিপ। কারণ সিভিল মিলিটারি রিলেশনশিপ কথাটার মধ্যে এক ধরনের ব্যুরোক্রেসি আছে, এক ধরনের আমলাতন্ত্র আছে, এটার মধ্যে ঐকান্তিকতা নাই। সিভিল মিলিটারি যে রিলেশনশিপ, এটা কিন্তু পলিটিক্যাল সায়েন্সের একটা সাবজেক্ট, এটা পড়ানো হয়। আর আমি কিন্তু অন্য কথা বলছি, আমি বলছি পিপল মিলিটারি পার্টনারশিপ। কাজে পিপল মিলিটারি পার্টনারশিপের স্বপ্ন আমি দেখি, যে ওই ধরনের একটা পার্টনারশিপ হলে পরেই আমরা অনেক ক্ষুদ্র দেশ, আমরা বৃহৎ ভারতের হেজেমনির বিরুদ্ধে আমরা লড়াই করে টিকে থাকতে পারবো। তো এই লড়াই করে টিকে থাকার জন্য একটা ফাউন্ডেশন দরকার। এই ফাউন্ডেশনটা নির্মাণ করবে কালচার, সংস্কৃতি। কারণ এই সংস্কৃতির ফাউন্ডেশনে দাঁড়িয়ে, সংস্কৃতির পাটাতনে দাঁড়িয়ে আমরা রাষ্ট্র নির্মাণ করব। এবং সংস্কৃতির পাটাতনে দাঁড়িয়ে আমরা যদি সাংস্কৃতিক লড়াইতে জিততে পারি, তাহলেই আমরা রাজনৈতিক বিজয় অর্জন করব। বিজয়ের 3টা পার্ট আছে। আপনাদেরকে আমি যেটা চিন্তা করি, একটা হলো সাংস্কৃতিক লড়াই, এবং দ্যাট ইজ দ্য ফান্ডামেন্টাল ওয়ার, কালচারাল ওয়ার, এটাতে জিততে হবে। এরপরে আসবে রাজনৈতিক লড়াই, সেকেন্ড স্টেজে পলিটিক্যাল ওয়ার। রাজনৈতিক লড়াইয়ে জিততে পারলে তারপরে আসবে মিলিটারি ভিক্টরি। সো মিলিটারি ভিক্টরি আসবে থার্ড স্টেজে গিয়ে। প্রথমে কালচারাল, তারপরে পলিটিক্যাল, তারপরে মিলিটারি। কাজে আমার যদি আমি যদি সাংস্কৃতিক যুদ্ধে জিততে না পারি, তাহলে আমি পলিটিক্যাল লড়াইতেও জিততে পারবো না, আমি সামরিক লড়াইতেও জিততে পারবো না। কারণ সংস্কৃতি আমাকে ঐক্যবদ্ধ করে,
সংস্কৃতি বাইন্ড করে। তা আমাদের সংস্কৃতিটা কি, বাংলাদেশের মানুষের সংস্কৃতিটা কি, এটা আমরা খুব উচ্চকণ্ঠে বলি না। আমাদের সংস্কৃতি হচ্ছে, যার উপরে পাঠাতন নির্মিত হবে, সেটা হচ্ছে বাঙালি মুসলমানের সংস্কৃতি। এটা মাথা উঁচু করে জোর গলায় বলতে হবে, কোনো হীনমন্যতায় ভুগলে হবে না। এটা কি মনে করবে, আপনাকে কমিউনাল মনে করবে, এরকম চিন্তা করলে আপনারা টিকতে পারবেন না, সাংস্কৃতিক লড়াইতে টিকতে পারবেন না। বাঙালি মুসলমানের সংস্কৃতির উপরে দাঁড়িয়েই আমাদের সাংস্কৃতিক লড়াইতে জিততে হবে। কারণ বাংলাদেশের জনসংখ্যা 90% আর বাঙালি মুসলমান। কাজেই 90% সংস্কৃতি যদি আমি ধারণ করতে না পারি, তাহলে তো আমি নিজের আইডেন্টিটি চিনব না, নিজেকে চিনব না। আমরা আইডেন্টিটি ক্রাইসিসে ভুগবো, এবং আইডেন্টিটি ক্রাইসিসে ভুগলে পরে আমরা একটা স্বাধীন জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না। এবং বাঙালি মুসলমানের সংস্কৃতি বাংলাদেশে ইজ এ ভেরি রিচ কালচার। রিচ কালচার কেন বলছি আমি? কারণ হচ্ছে যে বাঙালি মুসলমানের যাত্রা যদি গত 1000 বছরের যাত্রা আমি দেখি, তাহলে দেখব যে বাঙালি মুসলমানের মাধ্যমেই এই বাংলা ভাষা এটা উৎকর্ষ সাধিত হয়েছে। বাঙালি মুসলমান বলতে এখানে এক ধরনের মেল্টিং পটের মতো হয়েছে, যে এখানকার যারা ইন্ডিজিনাস পিপল ছিলেন এই অঞ্চলে, আমাদের পূর্বপুরুষ, তাদের সাথে মিলিত হয়েছে যারা ইসলামের বাণী নিয়ে বিভিন্ন দেশ থেকে এখানে এসছে, প্রধানত সেন্ট্রাল এশিয়া বলতে আমি তুরস্ক, পারস্য সবগুলোকে আমি মিন করছি, এবং কিছু আরব থেকে এসছে। আরবের তুলনায় সেন্ট্রাল এশিয়ার থেকে লোক বেশি এসছে, যার জন্যে যখন স্বাধীন সুলতানি আমল ছিল বা মোগল সাম্রাজ্যের সময় রাষ্ট্রভাষা ছিল ফার্সি, পারস্যের রাষ্ট্রভাষা ফার্সি ছিল রাষ্ট্রভাষা, আরবি না। কিন্তু যদি আরব থেকে আসতো তাহলে আরবি রাষ্ট্রভাষা হতো, তা কিন্তু হয়নি। রাষ্ট্রভাষা বলছি আমি, তো এখানেও কিন্তু ফার্সি ছিল রাষ্ট্রভাষা। ফার্সিকে রিপ্লেস করে হলো ইংলিশ। তার আগে এসছিল ফার্সির সাথে ছিল, তার আগে ছিল সংস্কৃত। বাংলা কিন্তু এই দেশে কোনোদিনই রাষ্ট্রভাষা হয় নাই। বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছিল প্রথম স্বাধীন সুলতানরা। স্বাধীন সুলতানের আমলে বাংলার কোনো জায়গাই ছিল না এখানে, কারণ যে সেন রাজারা ছিল, সেন রাজাদের তারা মনে করত বাংলা ম্লেচ্ছদের ভাষা, বাংলা কি বলে ওটাকে, রয়্যাল কোর্টের ভাষা হতে পারে না, কারণ এটা সাধারণ মানুষের ম্লেচ্ছদের ভাষা, তাঁতি কামার কৃষকের ভাষা। শুধুমাত্র সংস্কৃত হবে ইয়ের ভাষা, রয়্যাল কোর্টের ভাষা। যখন স্বাধীন সুলতানি আমল আসলো, তারা তখন ফার্সির সঙ্গে বাংলাও এন্ট্রি করলো রয়্যাল কোর্টের মধ্যে, এবং বাংলার যে উৎকর্ষ সেটা সাধিত হয়েছে এই কালচারাল অ্যামালগামেশনের ফলে, এই কালচারাল মেল্টিংয়ের ফলে বাংলার যে উৎপত্তি এটা হয়েছে। সুতরাং আমরা যারা মনে করি যে কলকাতার লোকেরা বাবুরা বাংলা বিনির্মাণ করেছে, আমরা ভুল জানি, আমরা ইতিহাসের ভুল ব্যাখ্যা জানি। তো এই জন্যেই বাঙালি মুসলমানের গর্ব করা উচিত বিভিন্ন কারণে। একটা কারণে হচ্ছে যে ভাষার দিক দিয়ে আমাদের অবদান ওদের চেয়ে বেশি। 2 নম্বর হচ্ছে যে অ্যাজ এ পলিটিক্যাল ইউনিটি বেঙ্গল যে তৈরি করেছে, সেটাও তৈরি করেছে স্বাধীন সুলতানেরা। কারণ স্বাধীন সুলতান যিনি ছিলেন, প্রথম যিনি ছিলেন শামসুদ্দিন ইলিয়াস শাহ, তিনি প্রথম বলেছিলেন আমার টাইটেল হচ্ছে সুলতানে বাংলা। সুলতানে বাংলা তিনি বলেছিলেন দ্য ফার্স্ট। তার আগে এটাকে বাংলা বলতো না, গৌড় বলতো। যেমন সেন রাজারা বলতো গৌড়ের ঈশ্বর, গৌড়েশ্বর। কাজে গৌড়টা বলতো, যেটা হচ্ছে গৌড়টাকে বলা হয় মেইনলি হচ্ছে আমাদের মালদহ অঞ্চলটাকে, মানে চাঁপাইনবাবগঞ্জের ওই পাটটা, এটাকে গৌড় অঞ্চল বলে। তো গৌড়েশ্বর বলতো তারা নিজেদেরকে। শামসুদ্দিন ইলিয়াস শাহ বললেন না, আমি বাংলার সুলতান, এবং তিনি বাংলার সুলতান হিসেবে তিনি কয়েন তৈরি করলেন। এবং তারপর থেকে এই যে বেঙ্গল আপনারা চেনেন, যে ইউনাইটেড বেঙ্গল, এটাও সৃষ্টি করেছে এই সুলতানরাই। সুতরাং বাংলার যা কিছু ঐতিহ্য, বাংলার যে স্বাধীনতা, স্বাধীন বেঙ্গল যেটাকে বলে, সেটা শুধুমাত্র ইউনাইটেড স্বাধীন বেঙ্গল মুসলিম সুলতানদের আমলেই ছিল। তারপরে যেটা পরাজিত হলো পলাশির যুদ্ধের মাধ্যমে,
ব্রিটিশদের কাছে পরাজিত হলো, তারপরে ব্রিটিশ শাসন চললো, তারপরে তো ইতিহাস আপনারা জানেন, পাকিস্তান আসলো, পাকিস্তান থেকে বেঙ্গল হলো। এখন আমার কাজটা কি, আমার দেশের কাজটা কি? আমার দেশের কাজটা হচ্ছে বাঙালি মুসলমানের সংস্কৃতিকে উজ্জীবিত করা, বাঙালি মুসলমানের সংস্কৃতিকে ধারণ করা এবং জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া। এটাই হচ্ছে আমার সংস্কৃতি, এটাই বাঙালি মুসলমানের সংস্কৃতি। আমরা যেটাকে, যেমন আজকে আপনাদের সামনে একটা আমরা উপহার দিয়েছি, আপনাদের সবাইকে একটা করে কপি দেওয়া হয়েছে আমাদের ঈদ সংখ্যা। ঈদ সংখ্যাটা বের করে একটু দেখেন। এটা আমি বলতে পারি বাংলাদেশের ইতিহাসে যতগুলো ঈদ সংখ্যা বেরিয়েছে, সত্যিকারের ঈদের আমেজ এভাবে আজ পর্যন্ত কোনো ঈদ সংখ্যায় বেরোনো হয় নাই। এবং আপনি প্রচ্ছদ থেকে শুরু করুন, আমি নাম না নিয়ে বলছি, আপনি যদি আজকেই আমি একটা প্রচ্ছদ দেখছিলাম আরেকটি প্রধান পত্রিকার প্রচ্ছদ দেখছিলাম ঈদ সংখ্যার, এবং সেই প্রচ্ছদে যদি আপনারা দেখেন, আপনি এখানে ঈদ কোথাও খুঁজে পাবেন না। এই যে পত্রিকার প্রচ্ছদে দেখলে মনে হবে দুটো পাখির ছবি, রঙের বিন্যাস, সব কিছুর মধ্যে মনে হবে এটা সম্ভবত পূজার একটা পূজা সংখ্যা, অথবা ম্যাক্সিমাম আপনি বলতে পারবেন একটা পয়লা বৈশাখে। কিন্তু এখানে ঈদের কোনো পুরো প্রচ্ছদের মধ্যে ঈদ নাই, ঈদ খুঁজে পাবেন না। আমি এই বইটার সূচিপত্র পড়ছিলাম, পুরো সূচিপত্রের মধ্যে আমি কোথাও ঈদ খুঁজে পাই নাই। শুধু একটা আর্টিকেলে আমি ঈদ পেয়েছি, তাও ঈদ না, এটা ধর্ম নামে একটা ইয়েতে একটা আর্টিকেল লেখা আছে, সেটা হচ্ছে পুরনো ঢাকার পীর। তো পুরনো ঢাকার পীরের সাথে ঈদের তো কোনো সম্পর্ক নাই, এবং কোনো লেখার মধ্যে আমি কোথাও ঈদ খুঁজে পাই নাই। মুক্তিযুদ্ধ পাচ্ছি, যেটা সম্পূর্ণভাবে অপ্রাসঙ্গিক। ঈদ সংখ্যার মধ্যে মুক্তিযুদ্ধ আমি কোনো খুঁজে পেলাম না। যদি এমন একজন লিখতেন যে মুক্তিযুদ্ধের সময় আমি কিভাবে ঈদ করেছিলাম, তাহলে আমি বুঝতাম যে এটার সাথে ঈদের একটা সম্পর্ক আছে। ইট ক্যান বি এ ভেরি বিউটিফুল স্টোরি, যে মুক্তিযোদ্ধারা কেমন করে ঈদ পালন করেছিলেন, কিন্তু সে কেউ তো আজ পর্যন্ত এটা চিন্তা করে নাই। আর আমরা, আপনারা যদি দেখেন, এটার মধ্যে পাবেন পাতায় পাতায় ঈদের কাহিনী। এটা ঈদ সংখ্যা মানে ঈদের কাহিনী, অর্থাৎ বাঙালি মুসলমানের যে সংস্কৃতি, বাঙালি মুসলমানের যে ঐতিহ্য, এটা আমরা তুলে ধরার চেষ্টা করেছি আমাদের এবারের ঈদ সংখ্যার মাধ্যমে। তো এটাই আমাদের লড়াই, এটাই আমাদের লড়াই। আমরা যতদিন আমার দেশ চলবে, এর মাধ্যমে আমরা এই সংস্কৃতিটাকে আমাদের আরও রিচ করতে হবে, সংস্কৃতিটাকে আরও রিচ করতে হবে, সংস্কৃতিটাকে চ্যালেঞ্জ করতে হবে। যেটা আমাদের উপরে চাপিয়ে দেয়া, যে কলকাতার চাপিয়ে দেয়া সংস্কৃতিকে এতদিন বাংলাদেশের সংস্কৃতি বলে চালানো হয়েছে, আপনাদের ইয়াং জেনারেশনকে বলতে হবে ওই সংস্কৃতি আমরা মানি না, ওটা আমাদের কাছে বিজাতীয় সংস্কৃতি। আমাদের সংস্কৃতি হচ্ছে এই ঈদের সংস্কৃতি, এটা হচ্ছে আমাদের বাঙালি মুসলমানের সংস্কৃতি, এটাই আমাদের কাজ। তো সেখানে আপনারা বিরাট কাজ করতে পারেন আমার পাঠক মেলার তরফ থেকে। সেটা হলো যে আপনারা এখানে সবাই কোনো না কোনো বিশ্ববিদ্যালয় থেকে এসছেন, কোনো কলেজ থেকে এসছেন, কেউ কেউ পেশাজীবী থেকে এসছেন। তো আপনারা সব জায়গায় এই আমার দেশের এই সংস্কৃতির বার্তাটা নিয়ে যাবেন, এবং ইমিডিয়েটলি আপনারা যে কাজটা করতে পারেন বলে আমি মনে করি, যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা স্টাডি সার্কেল করতে পারেন, আমার দেশ পাঠক মেলার নামে স্টাডি সার্কেল করতে পারেন, এবং বিভিন্ন জায়গায় আপনারা বিভিন্ন সেমিনারের আয়োজন করতে পারেন। এবং মানে আমি সংস্কৃতি চর্চার কথা বলছি, কম্পিটিশন করতে পারেন, লেখালেখির কম্পিটিশন, সাহিত্যের কম্পিটিশন করতে পারেন, কবিতার কম্পিটিশন করতে পারেন, কবিতা আবৃত্তির কম্পিটিশন করতে পারেন, গানের কম্পিটিশন করতে পারেন। মানে এই সমস্ত সাংস্কৃতিক কাজগুলো আমার মনে হয় আমরা ইমিডিয়েট স্টার্ট করতে পারি। এটা খুব বেশি খরচও লাগে না, একটু উদ্যোগের প্রয়োজন হয়। এক, দ্বিতীয় আর একটা আমি প্রস্তাব দিয়ে রাখছি, যে যেহেতু আপনারা নতুনভাবে এসছেন, আপনারা জুলাই উত্তর বাংলাদেশের প্রতিনিধি, কিন্তু জুলাইয়ের আগে আমাদের কিন্তু পাঠক মেলা ছিল,
2013-তে যখন বন্ধ হয়ে যায় তখন একটা পাঠক মেলা ছিল। তো আমি আমার সহকর্মী জাহিদ চৌধুরী, ইলিয়াস এদেরকে রিকোয়েস্ট করব যে সেই পাঠক মেলার যারা ছিলেন তাদের সাথে একটু যোগাযোগ করবার জন্য, এবং যোগাযোগ করে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য। কারণ আমরা চাই যে পুরনো আর নতুন মিলে আমরা যেন নতুন মিলে আমরা এই বিপ্লবটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। কারণ তারা একভাবে কাজ করেছেন, তাদের কাছ থেকেও আপনারা কিছু এক্সপিরিয়েন্স পাবেন। আর আপনাদের যে বর্তমানের ইয়াং জেনারেশনের যে চিন্তা চেতনা, তাদের ধারণা, এখনকার টেকনোলজি, সেগুলো সম্পর্কে আপনারা বেটার জানেন। কাজে তাদের সাথে আপনাদের একটা মত বিনিময় জরুরি বলে আমি মনে করি। তো সেটার ইনিশিয়েটিভ জাহিদ চৌধুরীকেই নিতে হবে, কারণ তাদেরকে ডাকতে হবে, তাদের সাথে আপনাদের একটা মিটিংয়ের বন্দোবস্ত করতে হবে। তো এই কাজগুলো আমরা শুরু করতে পারি। 3 নম্বরে হলো যে সামাজিক কার্যক্রমে, যেটা আমার কলিগ বলেছে কিছুক্ষণ আগে, ও বলেছে যে সামাজিক কার্যক্রমে আমাদের সম্পৃক্ত থাকতে হবে আমার দেশের ব্যানারে, পাঠক মেলার ব্যানারে। সেটা বন্যার সময় হতে পারে, সেটা শীতের সময় হতে পারে, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো, সেটা ছোটোখাটো কোনো কাজের মধ্যে দিয়েও হতে পারে। যেমন ধরুন এরকম যদি হয় যে কোথাও হয়তো পানির অভাব আছে কোনো এক জায়গায়, পাঠক মেলার তরফ থেকে সেখানে হয়তো আমরা কিছু টিউবওয়েলের বন্দোবস্ত করলাম। এই জাতীয় কার্যক্রম যেগুলো আমাদের সীমিত সাধ্যের মধ্যে, আমাদের সাধ্য তো আর বিশাল কোনো সাধ্য নাই, সীমিত সাধ্যের মধ্যে। তারপরে এলাকায় যদি কোনো সামাজিক সমস্যা থাকে সেগুলো সমাধানের চেষ্টা করা যেতে পারে, আপনারা ইনিশিয়েটিভ দিতে পারেন। কোথাও হয়তো এলাকার মসজিদ যেগুলো, আর একটা কথা একটু বলা আবশ্যক আপনাদেরকে, যে বাংলাদেশে একটা প্রশ্ন সবার মাথায় জাগে যে আচ্ছা মানে পুরো সাবকন্টিনেন্ট, উপমহাদেশে মুসলমান শাসন প্রায় 550 থেকে 600 বছর স্থায়ী ছিল, এবং সেই শাসনের কর্তারা থাকতেন নিউ দিল্লিতে। সো নিউ দিল্লি ওয়াজ দ্য, নিউ দিল্লিতে তো তখন দিল্লি ওয়াজ দ্য সেন্টার অফ দ্য মুসলিম রুল। কিন্তু এবং সেখান থেকে বেঙ্গল বহু দূরে, বাংলা তো অনেক দূরে সেখান থেকে। কিন্তু এটা কেন হলো যে বাংলার মতো এরকম একটা সমুদ্রের পাড়ের জায়গায় অধিকাংশ মানুষ ইসলাম ধর্মে তারা ধর্মান্তরিত হয়ে গেল, অথচ দিল্লি যেখানে মোগল সম্রাটের জায়গা, সেখানে মাত্র 15% মানুষ ইসলামে ধর্মান্তরিত হলো। এর কারণটা কি? কারণ মানুষ মনে করে যে শাসক শ্রেণী যেখানে থাকে, যে ওই ধর্মের প্রতি তো কনভার্ট হবে শাসকের অনুকম্পা পাওয়ার জন্য, শাসকের কাছ থেকে কিছু সুযোগ সুবিধা পাওয়ার জন্য। তাহলে দিল্লির লোক হলো না, কিন্তু বেঙ্গলের লোক সব মুসলমান হয়ে গেল। কারণটা কি? এটা নিয়ে অনেক রকম বিতর্ক আছে। একটা আলোচনা আছে, এটার একটা কারণ হলো যে সমস্ত সুফিরা ইসলামের বাণী নিয়ে এখানে এসেছিলেন, তারা এলাকার মসজিদটাকে শুধুমাত্র নামাজ পড়ার জায়গা বানান নাই, তারা এলাকার মসজিদটাকে একটা সামাজিক মেলামেশার একটা জায়গা করেছিলেন। তো আমার চিন্তাটা হচ্ছে আপনারা এই পাঠক মেলার কার্যক্রমকে প্রত্যেক এলাকার মসজিদে সম্পৃক্ত করেন। কারণ এতগুলি মসজিদ বাংলাদেশে, খালি নামাজ পড়ে তারপরে বাড়ি চলে গেল। কেন মসজিদে সাংস্কৃতিক অনুষ্ঠান হতে পারে না? ইসলামে তো শুধু বাজনা বাজাতে মানা করা হয়েছে। কোরআন শরীফ যে আয়াত, যেভাবে সুললিত কণ্ঠে কোরআন শরীফ যে তেলাওয়াত করা হয়, এটাও তো সঙ্গীত। আমি তো অনেকের কোরআনের শুনলে সঙ্গীতের থেকে মধুর মনে হয় তাদের। কাজেই অ্যাজ সাচ সঙ্গীতের বিরুদ্ধে তো বলে নাই, বাজনার বিরুদ্ধে বলেছে। সুতরাং মসজিদে তো আমরা সাংস্কৃতিক চর্চা করতেই পারি। মসজিদে আমরা আমার দেশ নিয়ে বিভিন্ন, আমরা রমজানের মাসে সেখানে যদি কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করলাম আমার দেশের তরফ থেকে, এই ধরনের আইডিয়া আপনাদের কাছ থেকে আমি আরও আশা করি, আপনাদের কাছ থেকে আরও আইডিয়া আসবে। মানে আমি ভাবছি যে মসজিদের মাধ্যমে যদি সুফিরা আজ থেকে 1000 বছর আগে ধর্মপ্রচার করতে পেরে থাকেন, তাহলে এখন মসজিদের মাধ্যমে আমি সংস্কৃতি প্রচার করতে পারবো না কেন?
আমার তো মুসলমানের সংস্কৃতি আমি প্রচার করব, তাই না? আমি তো কোনো বিজাতীয় সংস্কৃতি প্রচার করছি না। কিন্তু তার জন্য হয়তো আপনাদেরকে একটু চিন্তা করতে হবে যে সেটার ম্যাটেরিয়ালটা কী হবে। এই যে সংস্কৃতি আমি মসজিদের মাধ্যমে মানুষের মধ্যে ছড়িয়ে দেব, তার ম্যাটেরিয়ালটা কী হবে। মহিলাদের কাছে কিভাবে আমি রিচ করব আমার সংস্কৃতি নিয়ে, পুরুষদের কাছে কিভাবে রিচ করব, সাধারণ কৃষকের কাছে কিভাবে রিচ করব, এটা নিয়ে আমার চিন্তা করা দরকার। কারণ আমার দেশ আমার কাছে শুধুমাত্র একটা পত্রিকা না, আমার দেশ আমার কাছে কোনো আয় রোজগারের মাধ্যম না। কারণ আয় রোজগারের বয়স আমি পার হয়ে এসেছি, ওটার আর এখন প্রয়োজন নাই, ওটা অতীত হয়ে গেছে। আমার দেশ আমার কাছে বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করার জন্য যে সাংস্কৃতিক লড়াই আবশ্যক, সেই লড়াইয়ের হাতিয়ার হলো আমার দেশ। তো এই কাজটা আমাদের চিন্তা করতে হবে। আমার মনে হয় যে আজকে একটা চমৎকার উদ্যোগ নিয়েছেন। তো কাজেই আমরা মনে করি যে আমরা আবার নতুন করে যাত্রা শুরু করেছি। একটা অবিশ্বাস্য বিজয় অর্জন করেছে এই দেশের তরুণ সমাজ, এবং আপনারা এখানে সব তরুণেরাই আজকে এসছেন। আমি আপনাদের মধ্যে সব থেকে সিনিয়র বর্ষিয়ান মানুষ। তো আপনারা তরুণরা যে বিজয় অর্জন করেছেন, আমি আপনাদের পিছনে আছি আপনাদের এই বিজয়কে অব্যাহত রাখবার জন্যে। আমার কাজ হচ্ছে আপনাদেরকে ইন্টেলেকচুয়াল ইনপুট দেওয়ার চেষ্টা করা। আমার বুদ্ধি বিবেচনা মতো আপনাদেরকে ইন্টেলেকচুয়াল ইনপুট আমি দেওয়ার চেষ্টা করব, এবং যতদিন জীবিত আছি এবং শরীর শক্ত আছে ততদিন একসাথে আমরা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বাঙালি মুসলমানের আত্মমর্যাদা রক্ষার লড়াই অব্যাহত রাখবো ইনশাল্লাহ। তো আজকে বক্তব্য এখানে শেষ করছি। বেশ লম্বা বক্তব্য হয়ে গেছে, আপনারা এসছেন, আবারও ধন্যবাদ জানাই। এবং ঈদের আগে যাদের সাথে দেখা হবে না তাদেরকে অ্যাডভান্স ঈদ মোবারক।